morality and patriotism. আমরা আসলে এই পর্যন্ত যে ক্লাস করেছি বলা বিষয় তোমাদের মাথার মধ্যে ঢুকে দেয়, জিনিস মনে হবে যেন আগেরটার মতোই, কিন্তু ভিতরে সূক্ষ্ম পার্থক্য আছে। কেমন পার্থক্য? সূক্ষ্ম পার্থক্য যেমন এই ইনজেকশনের সিরিঞ্জ, তাকে কি বলে? সুচ। আরে চালের বস্তা সেলাই করে সুচ, কাপড় সেলাই করে সুচ, কিন্তু পার্থক্য তাই না? হ্যাঁ, তো আমরা এরকমের পার্থক্য এখানে যদি তোমরা খুব গভীরভাবে দৃষ্টি নিবদ্ধ করো, ব্রেনকে যদি ওইখানে কনসেন্ট্রেশন করো, তাহলে দেখবা যে ব্যাপক পার্থক্য আছে। এটা তোমাদের ওই ফাইলে লিখতেছো না? আচ্ছা, যে দুটি সাবজেক্ট আমরা আগে পড়িয়েছি সেখানে বাংলাদেশ সম্পর্কে আমরা বলেছি, এখন আমরা বলছি মোরালিটি এন্ড প্যাট্রিয়টিজম, দেশপ্রেম। মোরালিটি এবং প্যাট্রিয়টিজম, এই যে প্রেম, এটা আমরা বলেছি দেশপ্রেম। দেশ মানে বাংলাদেশ, আর এই বাংলাদেশের প্রতি ভালোবাসা, আর সেই ভালোবাসা যার আছে সে হলো নৈতিক গুণাবলী সম্পূর্ণ, আর যার এই গুণাবলী নাই সে হলো রাজাকার, আল বদর আল শামস, মুক্তিযুদ্ধের বিরোধী সরকার। তাই বলে আমি তাদেরকে কোনো দোষের কথা বলতেছি, আমি প্রসঙ্গক্রমে আলোচনার জন্য বলছি যে আমি বাংলাদেশি, আমি বাংলাদেশকে ভালোবাসি না, আমি পাকিস্তানের পক্ষে আছি, বা আমি অন্যকে সহযোগিতা করতেছি। তার মানে কি? তার মানে যে নবাব সিরাজউদ্দৌলাকে মেরে আমি লর্ড ক্লাইভকে আবার আরো 250 বছরের জন্য দিতে চাই। 250 বছরের গোলামিতে আমার পেট ভরে নাই, আমি এখন দেশটাকে বিক্রি করে আমি লর্ড ক্লাইভের আন্ডারে একটা ভালো পদ পেয়ে একটা মন্ত্রী বা এমপি হয়ে থাকতে চাই। সেজন্য সিরাজউদ্দৌলাকে আমি ধ্বংস করেছি, তাকে মৃত্যু যাতে হয়, সে যাতে ধ্বংস হয়, তাই সেই কাজটা আমি নির্যাতন হিসাবে করেছি। তাহলে প্যাট্রিয়টিজম মানে কি? বুঝার গেছে? তাহলে আপনার দেশপ্রেম নাই, নিজের প্রেম আছে, নিজের স্বার্থে আপনি তাই করছেন। তাহলে আমরা এতক্ষণ বা এই সারাদিনে আজকে যে ক্লাস করিয়েছি সেখানে আমরা বলেছি যে আমি আমার স্বার্থ দেখব, সাথে সাথে অন্যের স্বার্থও আমি দেখব। আমরা সবাই পুকুরের পানি খাচ্ছি, পুকুরের পানি নোংরা হোক ময়লা হোক, আমি ওদিকে খেয়াল করব না। তার কলেরা কিংবা ডায়রিয়ার জীবাণু যদি ওই পানিতে যায়, তো আমি যে শুধু এফেক্টেড হব তা নয়, আমার আশেপাশে সমাজ এটা এফেক্টেড হবে, কি ঠিক কিনা? সুতরাং আপনাকে দেশপ্রেমিক হতে হবে। সেটা না হয়ে আপনি মোস্তাক নিজের স্বার্থে বঙ্গবন্ধুকে ধ্বংস করেছে, শেষ করেছে। তো সেই জন্য আমাদের এটা কি করতে, আমরা কার প্রতি প্রেমী হব? আমরা রংপুরবাসী, রংপুরের জনগণের পক্ষে কাজ করব,
রাজশাহীর পক্ষে কাজ করবো না, রাজশাহী লোক বলছে যে আমরা ঢাকার পক্ষে কাজ করবো না, ঢাকা বলছে আমরা চট্টগ্রামের পক্ষে কাজ করবো না। তাহলে একটা দেশ তো এই বাংলাদেশের যে সীমানা, সেই সীমানা যা আছে, যে পেরিফেরি দিয়ে আমাদের দেশটাকে বিশ্ব পৃথক করে দিয়েছে, সেই দেশটাকে আমি ভালোবাসি। তার এরিয়া রাজশাহী না দিনাজপুর না রংপুর না ঢাকা না সিলেট, সেটা আমি চিনি না। আমি চিনি কোনটা? আমি চিনি বাংলাদেশ, পিপুলস রিপাবলিক অফ বাংলাদেশ। আমি চিনি কান্ট্রি ইন সাউথার্ন এশিয়া, ইন দ্য Ganges river delta on the Bay of Bengal, has a small border with Myanmar and Burma. আমি এই এরিয়ার মানুষ, আমি এই এরিয়াকে চিনি। আমি কাজ করতে চাই together with the Indian state of West Bengal. It makes up to the historical and geographical region of Bengal. আমার যে প্রতিবেশী আছে, আমি তার সাথে কাজ করতে চাই। আমার আশেপাশে যারা আছে, আমার সাথে যারা রিলেটেড আছে, সে আমেরিকা হোক, রাশিয়া হোক, ইংল্যান্ড হোক, জাপান হোক, কোরিয়া হোক, আমার অর্থনৈতিক উন্নয়নে, আমার দেশের উন্নয়নে যারা আমার অবদান রাখবে, যারা আমার জন্য কাজ করবে, আমি তাদের সাথে আছি। সেই জন্য আমাদের দেশের পররাষ্ট্র নীতি কি? আমরা কারোর সাথে যুদ্ধ বিগ্রহ অবন্ধুত্বে জড়িত নয়, আমরা সবার সাথে বন্ধুত্ব সমতার ভিত্তিতে আমরা সবাইকে বন্ধু হিসেবে মানি, ভালোবাসি, জানি, যেন আমরা তাদের সাহায্য করতে পারি, তারা আমাদের সাহায্য করে। ঠিক তো? এখন আসলে নৈতিকতা। নৈতিকতায় মানুষের যা মানুষের সুকুমার বৃত্তি অনুশীলনে অনুপ্রাণিত করে, সেটা হচ্ছে নৈতিকতার একটা সংজ্ঞা। নীতিবিদ মূল বিখ্যাত একজন ব্যক্তি, তিনি বলেছেন, শুভর প্রতি অনুরাগ, অশুভর প্রতি বিরাগ। তাহলে আমরা আগে যত সংজ্ঞা দিয়েছি, এখন আমরা বিখ্যাত ব্যক্তি যারা নৈতিকতার উপর সংজ্ঞা দিয়েছে তাদের কথা তুলে ধরছি। সক্রেটিস, সে বলেছে, ভ্যালু ইজ নলেজ, ভার্চু ইজ নলেজ। গুণাবলী হচ্ছে জ্ঞান। জোনাথন হাইট তিনটা উপাদানের কথা বলছে: ধর্ম, ঐতিহ্য এবং মানবাচার। আর এস ম্যাকাইভার, তিনি বলেছেন, সার্বভৌম রাষ্ট্র কর্তৃত্বের সমর্থন বা কর্তৃত্ব থাকে না এমন কাজ করা যাবে না। আমরা করব, আমাদের সার্বভৌম রাষ্ট্রের কর্তৃত্ব আমাদের কাছে থাকবে, আমরা সার্বভৌম রাষ্ট্রের কর্তৃত্বের সমর্থন করব এবং কর্তৃত্ব থাকে না এমন কাজ থেকে বিরত থাকব। মহাত্মা গান্ধী বলেছেন, নীতিভ্রষ্ট শাসক অন্যতম পাপী। আর উইলসন, আইন হল রাষ্ট্রের নৈতিক অগ্রগতি দর্পণ। এই দেশে সার্টিফিকেট বা তোমার দরখাস্তের সাথে যখন সার্টিফিকেট দিবে, তখন তোমাকে অবশ্যই এই নৈতিকতার বিষয়টি জিজ্ঞাসা করা হবে। এই কয়েকদিন আগে হোটেল রেডিসনে একটা ইন্টারভিউ হলো, সেখানে তোমাদের 2 মাস আগে বোধহয় 3 জন না কয়েকজন ওখানে চান্স পেয়েছে। তো আমাকে খুলনার একটা মেয়ে টেলিফোন করছিল, সে আমাকে বলল যে সেও চান্স পেয়েছে। তোমাকে এই বিষয়গুলি খুব ঘনিষ্ঠভাবে জানতে হবে। এই কারণে যে তুমি যদি কোনো জিনিস ভাষা জানো, সঠিক উত্তর না দিতে পারো,
তাহলে সেই উত্তর ভুল হওয়ার সম্ভাবনা আছে। কাজে সঠিক উত্তর দেওয়ার জন্য তোমাকে এই বিষয়গুলি মুখস্থ করতে হবে। হ্যাঁ, অনুশীলনে অনুপ্রাণিত করে। নীতিবিদ গুরু বলছেন কি, শুভর প্রতি অনুরাগ, অশুভর প্রতি বিরাগ। এটা আমাদের ইসলাম ধর্মে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। হাদিস, সে হাদিসটা কি, যে তুমি দেখতেছো তোমার সামনে একটা অন্যায় হচ্ছে, কিন্তু তুমি যদি প্রতিবাদ করো তোমার অস্তিত্ব টিকিয়ে রাখা কঠিন হবে। যদি না পেলে কোনো দোষ নেই, তুমি ওখানে প্রতিবাদ করলে তুমি নিজের ক্ষতিগ্রস্ত হবা। সেজন্য তুমি কি করবা? তুমি কিছুই করতে পারলে না, মনে মনে তাকে ঘৃণা করবা আর বলবা যে আল্লাহ, এর যে শক্তি অপশক্তি, সে অপশক্তিকে তুমি দমিত করে সঠিক পথে পরিচালিত হওয়ার তাকে হেফাজত করো। তাহলে এই যে তোমার একটা শুভর প্রতি অনুরাগ আর অশুভর প্রতি বিরাগ, এটা আমাদের হাদিস দ্বারা স্বীকৃত। সক্রেটিস বলছে ভ্যালু অফ নলেজ, ভার্চু অফ নলেজ। ভার্চু মানে গুণ। তোমার মধ্যে যদি এই গুণ না থাকে, মানুষের প্রত্যেকের মধ্যে দুইটা গুণ আছে। এই দুইটা অপশক্তির গুণটা হলো, তুমি যখন নামাজে দাঁড়াবা তখন দেখবা যে খারাপ কথাটা মনে আসবে, দাঁড়াইছে ভালো কাজ, মনে আসবে খারাপ কাজ। ঠিক আছে? আমি একটা হিন্দু মহিলার চিকিৎসক হিসাবে এই পেয়েছি। সে আমাকে বলছে যে স্যার, আমি যখন এই ঠাকুর ঘরে যাই, সে বলে নাই কেন, তার বলতাম চারশো বন্ধ আছে, তোমাদের দক্ষিণাঞ্চল চিটাগাঙ্গে বেশি বুদ্ধিমান। আচ্ছা, তুমি একটা বলেছো, আর কোন জেলার মানুষের ব্রেন ভালো? নোয়াখালী আর বরিশাল। নোয়াখালী, বরিশাল। হ্যাঁ, তোমরা এটা কেন বললে? স্যার টেকনিক্যালি স্যার আমাদের জায়গা না, ওরা আমাদের সার্ভে মিলিয়ন করে আমাদের উপর দিয়ে যায়, তারপর আমরা গার্ডেন যুক্ত খাবার দিয়ে করে কোন জেলা? নরসিংদী। তোমাদের উপর দিয়ে যায় কিন্তু জায়গা দেয় না। তুমি আগে টিকিট কাটবা, এখন বলো, এটা তোমরা ঠিক বলেছ যে নোয়াখালী, ফেনী, চিটাগাং, কক্সবাজার, বরিশাল, ভোলা, লক্ষ্মীপুর, এইসব এলাকার ছেলে মেয়েদের ব্রেন অন্য যে কোনো জেলার তুলনায় বেশি। কেন বেশি? কারণ কি? হ্যাঁ, এরা অনেকটা ঠিকই বলেছে। এই ব্যাপারে আমি বললাম যে আমি একটা পত্রিকার সম্পাদক ছিলাম, আমি লিখছিলাম। আমি মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সচিব থাকা অবস্থায় আমি গবেষণা করছিলাম এই কারণে যে আমি যখন ইউনিভার্সিটিতে পড়ি তখন আমার রুমমেট ছিল নোয়াখালী শেরবাগে। তো দেখি আমি সারাদিন পড়ি, মাথা কুটে কুটে মরি। ও সারাদিন ওই রুমে যায়, টিউশনি করে 4-5টা, কিন্তু রেজাল্ট ভালো। তারপর আমি তখন তো দেখলাম যে রাজাক ভাই তো অনেক ভালো রেজাল্ট করতেছে, ইয়াস ভালো রেজাল্ট করে, আমি এত পড়ি তারপর আমি পারি না। তো আমি যখন চাকরিতে ঢুকলাম তখন আমি গবেষণা শুরু করলাম, করে আমি আর এটা প্রমাণ পেলাম যে নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চিটাগাং, কক্সবাজার, বরিশাল, ভোলা, নোয়াখালী সামুদ্রিক পেটের লোকজনের ব্রেন ভালো বেশি। কারণ হচ্ছে এই
যে ওরা মায়ের পেটে থাকতে সামুদ্রিক মাছ খেয়েছে। সামুদ্রিক মাছ বিশেষ করে ইলিশ মাছ খুবই গুরুত্বপূর্ণ। এই যে মাছ খেয়েছে আয়োডিন যুক্ত মাছ, ঠিক না? এই যে আয়োডিন যুক্ত, তুমি ফেরি বাড়ি তোমার জন্য এত কথা বলতেছি, তুমি খাইছো বেশি খারাপ। আমি কিন্তু প্রথমে বলেছি দেখো শরীর খারাপ। আচ্ছা, যখন তুমি না থাকাতে আমরা তোমার শুরু করছি। দেখো গবেষণা করে দেখা গেল যে এটা সঠিক, কারণ ওই মায়ের পেটে থাকতে আয়োডিন যুক্ত খাবার তারা খেয়েছে এবং ওদের রোগ বা অসুখ কিছু অনেক কম অন্য দেশের তুলনায়। কিন্তু তুমি যদি উত্তরবঙ্গে যাও তাহলে ওখানকার মানুষের ঘ্যাগ হয় আয়োডিনের অভাবে। আয়োডিনের অভাব হলে তোমার ব্রেনেও কাজ কম করে, বুঝতে পারলে? সেই জন্য পরীক্ষার সময় নোয়াখালী ফেরি বা এই সামুদ্রিক বেল্টের লোকজনের সাথে তুমি পরীক্ষায় প্রতিযোগিতায় ও যদি তোমার মতো পড়ে তাহলে অনেক ভালো করতে পারে। বুঝতে পারছি? তাহলে সেই জন্য তোমাকে আগে ভালোভাবে জানতে হবে, বুঝতে হবে, আর ওদের সাথে বন্ধুত্ব করবা। তাহলে তুমি তার থেকে ও যা জানে তুমি শিখতে পারবে, জানতে পারবে। বন্ধুত্ব করে না? করে না? এই পরিষ্কার করে বলো, ভয় পাচ্ছ? স্যার বললাম যে নোয়াখালীর সাথে বন্ধুত্ব না করাই ভালো। কেন? না, ধারণাটা জানি কেন। নোয়াখালী স্যার কক্সবাজার জেলা স্যার কেমন বুঝি নাই কি বললে? স্যার লোকে বলে স্যার নোয়াখালী আর কক্সবাজার কেমন ও না, শোনো, এই ধারণাটা সঠিক, বুঝলে? প্রত্যেক নৈতিকতা দেশপ্রেম এমনি মুখে মুখে মনে মনে গড়ে ওঠে না, এটা গড়ে ওঠার জন্য প্রতিষ্ঠান লাগে। তুমি আবার এখানে আসতে পারো, সামনের দিকে পিছনে আসতে। ও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নৈতিকতা ইংরেজি হলো ইথিক্স, সেটা বলতে আমরা বুঝি সঠিক ও ভুলের মধ্যে তার পার্থক্য। সঠিক কাজ করার প্রতি একাগ্রতা। নৈতিকতা মূল কিছু উপাদান হচ্ছে অনেস্টি, সততা, সত্য কথা বলা, সত্য কাজ করা, সতর্কতা, ইন্টিগ্রিটি, নীতিগতভাবে সঠিক থাকার চেষ্টা, ন্যায্যতা, ফেয়ারনেস, সকলের প্রতি সমান আচরণ করা, সহানুভূতি, কম্প্রেশন, অন্যের কষ্ট বোঝা এবং সহানুভূতি প্রকাশ করা, দায়িত্ববোধ, রেসপন্সিবিলিটি এবং নিজের কাজের দায়িত্ব ভালোভাবে বোঝা। দেখো দুইটা ছবিতে একটি মেয়ে কোরআন শরীফ পড়তেছে, তার মানে ছোটবেলা থেকে সেটা যদি সে একবার জেনে যায়, বুঝে যায়, তাহলে সে আর ডিরেল হবে না। তুমি যদি জানো যে আমি যে পথে হাঁটছি এই পথে 2-3টা জায়গায় গর্ত আছে, তুমি যদি জানো তাহলে গর্তে পড়বা না। গর্ত দেখলে তুমি লাফিয়ে দাও, অথবা যেভাবে হোক তুমি পার পেয়ে যাওয়ার চেষ্টা করবা। তাহলে সেই শিক্ষা যারা ইসলাম ধর্মের অনুসারী তারা কোরআন শরীফ পড়লে ছোটবেলা থেকে কোরআনকে শিক্ষা দিলে, অর্থাৎ 5-6 বছরের আগে স্কুলে যাওয়ার আগে যদি তাদেরকে কোরআন শিক্ষা দেওয়া, তাহলে তারা এই শিক্ষাটা পেয়ে যাবে। এবং সেই শিক্ষা পাইলে সে কি করবে? যে পরিবার অত্যন্ত ভালো পরিবার, যে পরিবারে বলবে না শ্বশুরকে মুড়ি আর বাবা মাকে পোলাও, হ্যাঁ, এই দাদুকে নাতি হাত ধরে নিয়ে যাচ্ছে, অন্ধ দাদু তাকে হাত ধরে সে নিয়ে যাচ্ছে রাস্তায়। এরকমের কোন অন্ধ ব্যক্তি, কুড়া ব্যক্তি যারা আল্লাহ তাআলা নাই, অনেকে বলে না আল্লাহ তাআলা নাই, যা করছে সব বিজ্ঞান, এরকম কথা বলে, অনেকে বলে, অনেকে বলে। তো যিনি বলেন যে আল্লাহ তাআলা নাই, এরকম একটা বাস্তব উদাহরণ হলো, তাকে কিভাবে তুমি বোঝাবে যে আল্লাহ আছে? হ্যাঁ, আল্লাহ নাই। আচ্ছা বলুন তো, ওই টিচারকে তো আর আমি কিছু বলতে পারছি না, কারণ উনি জ্ঞানী মানুষ। উনি যদি বলেন যে আল্লাহ নাই, ভালো কথা, তবে আল্লাহ নাই যে এ কথার জবাব আছে। কি জবাব? 2 রকমের জবাব, একটা প্র্যাকটিক্যাল
আর একটা প্র্যাকটিক্যাল হয়। প্র্যাকটিক্যালটা কি? প্র্যাকটিক্যালটা হলো যে ওর গলাটা টিপে ধরতে হবে। ওর গলাটা টিপে ধরলে ও জিভ বের করে ফেলবে, নিঃশ্বাস বন্ধ হবে, বলবে ভগবান বাঁচাও। হিন্দু হলে বলবে ভগবান বাঁচাও, আর মুসলমান হলে বলবে মাগো বাঁচাও, না আল্লাহ বাঁচাও। এটা প্র্যাকটিক্যাল ভাষা, এটা প্র্যাকটিক্যাল। আর ইমপ্র্যাকটিক্যাল কি? বলে বাবা তুমি তো লেখাপড়া শিখছো, বা স্যার আপনি লেখাপড়া শিখছেন, তো আপনি বলেন আপনার কে লেখাপড়া শিখেছে? কার কাছে লেখাপড়া শিখছেন? বাবা মার কাছে প্রথম শিখছেন, স্কুল কলেজে লেখাপড়া শিখেছেন, এখন আপনি প্রফেসর হয়েছেন, বিরাট ঢাকা ইউনিভার্সিটি প্রফেসর অথবা ইউনিভার্সিটি বা কলেজে প্রফেসর। তো এখন আপনি আল্লাহ মানেন না, কারণ আপনার এখন গায়ে তো বল আছে। সামনে যদি আপনি মুসলমান হন তো গরুর মাংস 1 কেজি, আর যদি হিন্দু হন তো কচ্ছপের মাংস আর 2.5 কেজি খেতে পারেন, কচ্ছপ খেতে পারেন, চোরও খেতে পারেন, সবই খেতে পারেন। তো সুতরাং আপনার আল্লাহ তাআলা লাগবে না, ভগবানও লাগবে না। তো আপনার বাপের কাছে জিজ্ঞেস করবেন যে আপনি যে বাবাকে বাবা বলেন আর যে বাবাকে, যে মাকে মা বলেন, আপনি তার সন্তান কিনা? খুব ভদ্র ভাষা এটা, যে আপনি যার সন্তান, যাকে মা বলেন আর যাকে বাবা বলেন, সেই মা বাবা কি আপনার না আপনার নয়? বলে আমার তো মা বাবা। বলেন আপনার কোনো সাক্ষী আছে যে ওরা আপনার মা বাবা? সাক্ষী আছে? কেউ দেখছে মা বাবা যখন ওরা জন্ম দিয়েছেন? কেউ দেখে নাই, অন্ধকার ঘরের মধ্যে কাম খালাইছে নাকি? বিয়ে হয়েছে বলে, আমার বিয়ে হয়েছে, শ্বশুর মেয়েরা আমার হাতে করে হাত দিয়ে বলেছে বাবা এই মেয়ে এতদিন আমার কাছে ছিল, আজকে তোমার কাছে তুলে দিলাম, তুমি এই দায়িত্ব নিলে, ভরণ এবং পোষণ দুটাই দিলাম। কি ঠিক না? তাই বলে কি আমি রাস্তায় গিয়ে আমার ওর সাথে কিছু করতে পারবো? পারবো? কারণ সমাজ, রাষ্ট্র এটা এলাও করে। সেই জন্য আমি কার জন্মে, আমার কে পিতামাতা, যাকে আমি পিতামাতা বলছি আমি জানি না সে আমার পিতামাতা কিনা, আমার মা জানে কে আমার বাবা। তো আপনি যখন আল্লাহকে চেনেন না, ওই তাই তো বাবা মাকে আপনি চেনেন না, তাহলে আপনি জারজ ধরে নিতে পারেন, যেহেতু মা বাবা আপনি চেনেন না, আপনি জারজ, সেই জন্য আপনি বলেন যে আল্লাহ নাই। আল্লাহ তো থাকবে না, আপনি জারজ সন্তান, আল্লাহ থাকবে কেমনে? জারজ হয়তো এই কথা বলে। কি বুঝাতে পারছি? দিস ইজ নৈতিকতা। এটা কি মোরালিটির মধ্যে পড়ে, ইথিক্সের মধ্যে পড়ে? না আমি গল্প করে এমনি বললাম?